বাংলাদেশের চলমান সংকট নিয়ে সম্প্রতি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতা সহ দেশবাসীকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য বাংলাদেশে কঠিন কিছু ঘটার যে ইঙ্গিত, এটা জামাত ইসলামী বুঝতে পেরেছে। জামাত ইসলাম এটা নেগেটিভলি নিয়েছে, সরাসরি বলেনি, সবাই ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে অথবা প্রোনাউন ব্যবহার করে বলছে। ভারতের চাপই মূলত বাংলাদেশে এই সরকার বদল করে অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্ব সরকার গঠনের একটা পায়তারা চলছে। বিডিআরে যারা হত্যা হয়েছে তাদের স্ত্রীরা সন্তানরা বলেছে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছে। সেক্ষেত্রে বোঝা যায় যে ভারত এখানে একটা বড় রোল প্লে করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহণ করেছে। ঠিক সেই জায়গাটায় যখন মানুষের সন্দেহের তীরটা শুরু থেকেই, সবসময় সেনাপ্রধান ওই জায়গাটাকে পুলিশটপ করে দেওয়া যে এইখানে তদানীন্তন বিডিআররাই ওখানে হত্যাকাণ্ডটা চালিয়েছে, পুলিশটপ, আর কথা হবে। এটা কিন্তু ওনার স্বাভাবিক যেই ধরনের আচরণ আমরা 5ই আগস্টের পর থেকে দেখে আসছি, সেটার সাথে কখনোই কোনো অবস্থাতে এটা মানানসই ছিল। আমি যদি সরাসরি বলি যে ইন্ডিয়ার কোনো চাপের জন্য উনি এরকমটা বলেছেন কিনা, এইটা একটা প্রশ্নের দাবি রাখে। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েক সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত কারণ হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছে। কারণ এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে অতীত আপনারা শুনেছেন বা সবাই মোটামুটি এটা পরিষ্কার বাংলাদেশে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার একান্ত তত্ত্বাবধানে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল, যে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সাথে বিডিআরকে একেবারেই ধ্বংস করে দেওয়ার যে অপপ্রয়াস বা অপচেষ্টা ভারতীয় গোয়েন্দা সংস্থারা করেছিলেন, তারই প্রেক্ষিতে আবার এই যে টিমটি আবার বাংলাদেশে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানের বক্তব্য ঘিরে ভারতীয় গণমাধ্যমে উত্তেজনা। সেনাপ্রধানের বক্তব্য ঘিরে দেশ জুড়ে নতুন শঙ্কা। ভারতের চাপই কি সেনাপ্রধানের বিডিআর নিয়ে বক্তব্য? রয়ের নতুন আরেকটি দল বাংলাদেশে প্রবেশের চাঞ্চল্যকর ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। বাংলাদেশের চলমান সংকট নিয়ে সম্প্রতি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতা সহ দেশবাসীকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও, বিশেষ করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। কিন্তু এই বক্তব্য নিয়ে কি বলছে সেসব গণমাধ্যম, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। বাংলাদেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে ব্যাপকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে তারা সেনাপ্রধানের সতর্কবার্তাকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার মহাখালীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সংঘর্ষ বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেনাপ্রধানের এই বক্তব্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে। দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য গণমাধ্যমগুলো সেনাপ্রধানের বক্তব্যকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে সেনাপ্রধানের আহ্বানকে সংকটকালীন সতর্ক বার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিতভাবেও প্রকাশ করা হয়েছে।
সেনাপ্রধানের এই সতর্কবার্তা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের দ্বন্দ্ব শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এমনকি কোনো কোনো গণমাধ্যমের শিরোনামে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। পাশাপাশি বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম সেনাপ্রধানের এই বক্তব্যকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সামরিক অবস্থানের ইঙ্গিত বিশেষভাবে উল্লেখ করেছে। কিছু বিশ্লেষক মন্তব্য করেছেন, বাংলাদেশের সেনাবাহিনী রাজনৈতিক সংকট নিরসনে সরাসরি ভূমিকা নেবে কিনা তা নিয়ে ভারত উদ্বিগ্ন। অথচ সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশের সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। বিডিআর এর যারা হত্যা হয়েছেন তাদের স্ত্রীরা সন্তানরা বলেছেন হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন। সেক্ষেত্রে বোঝা যায় যে ভারত এখানে একটা বড় রোল প্লে করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহণ করেছে। ঠিক সেই জায়গাটায় যখন মানুষের সন্দেহের তীরটা শুরু থেকেই, তৎসময় সেনাপ্রধান ওই জায়গাটাকে পুলিশ স্টপ করে দেওয়া যে এইখানে তদানীন্তন বিডিআর রাই ওখানে হত্যাকাণ্ডটা চালিয়েছে, ফুল স্টপ, আর কথা হবে না। এটা কিন্তু ওনার স্বাভাবিক যেই ধরনের আচরণ আমরা 5ই আগস্টের পর থেকে দেখে আসছি, সেটার সাথে কখনো কোনো অবস্থাতে এটা মানানসই ছিল না। আমি যদি সরাসরি বলি যে ইন্ডিয়ার কোনো চাপের জন্য উনি এরকমটা বলেছেন কিনা, এটা একটা প্রশ্নের দাবি রাখে। ভারতের কাছে এত করজোরে মিনতি করার পরও বড় বড় নেতারা, বিএনপির নেতারা গিয়ে অমিত শাহর কাছে এভাবে করে নমস্কার করার পরেও বিএনপির প্রতি তারা আস্থা রাখেন। এখন কি এমন ঐশ্বরিক ঘটনা ঘটেছে যে বিএনপির প্রতি তারা খুবই আশা? এই কারণেই কিন্তু সেনাপ্রধানের বক্তব্যে আরেকটা দিক আছে, আরেকটা মাত্রা যোগ হয়েছে, ইনক্লুসিভ। আসলে জাতি গত 24 ঘন্টা বা 48 ঘন্টা বলতে পারেন আরেকটা নতুন করে একটা গোলক ধাঁধায় পড়ে গেছে। এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল রাওয়ার একটা অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের একটা বক্তব্যকে ঘিরে। প্রথম সূচনাটা কিন্তু সেখান থেকে হয়েছে, মানে গত 48 ঘন্টার ঘটনা প্রবাহ আমরা যদি লক্ষ্য করি। কারণ উনি সেখানে একটা স্পর্শকাতর বিষয়, যেটা মানুষের আবেগ, বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতি এবং শ্রদ্ধার সাথে জড়িত, সে বিডিআর হত্যাকাণ্ড 25শে ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশের মানুষ, জনগণ, বিবেকবান কেউ এখন পর্যন্ত এটাকে মেনে নিতে পারেনি, ওই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। হয়তো সেটা চাপা ছিল, স্বৈরাচারের ফেসিবাদের কবলে পড়ে চাপা ছিল, কিন্তু সেখান থেকে মানুষ বেরোতে পারে। ঠিক ওই আবেগের জায়গাটাতে মাননীয় সেনাপ্রধান কোনো একটা কারণে, যেটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, হয়তো এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেহেতু এটা অনেকগুলো রিপোর্ট, তথ্য উপাত্ততে আমরা দেখেছি, বা ভিকটিম যারা আছেন, বিডিআর এর যারা হত্যা হয়েছেন, তাদের স্ত্রীরা সন্তানরা বলেছেন হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন। তো সেক্ষেত্রে বোঝা যায় যে ভারত এখানে একটা বড় একটা রোল প্লে করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহণ করেছে। ঠিক সেই জায়গাটায় যখন মানুষের সন্দেহের তীরটা শুরু থেকেই, ঠিক তৎসময় সেনাপ্রধান ওই জায়গাটাকে পুলিশ স্টপ করে দেওয়া যে এইখানে তদানীন্তন বিডিআর রাই আর্মিকে বা ওখানে হত্যাকাণ্ডটা চালিয়েছে, ফুল স্টপ, আর কথা হবে না। এই জায়গাটা থেকে আসলে কিন্তু মানুষ ব্যথিত হয়েছে, বিশেষ করে ভিকটিম পরিবারগুলো ব্যথিত হয়েছে। কারণ উনি এটা কারকে বাঁচানোর বা কাকে ভাসানোর, কাকে ডুবানোর জন্য উনি এই শব্দটা এইভাবে ব্যবহার করলেন, বা ওনার বডি ল্যাঙ্গুয়েজটা এভাবে ছিলেন, এটা কিন্তু ওনার স্বাভাবিক যেই ধরনের আচরণ আমরা 5ই আগস্টের পর থেকে দেখে আসছি, সেটার সাথে কখনো কোনো অবস্থাতে এটা মানানসই ছিল না। তো এই জিনিসটা না হওয়ার কারণে মানুষ অনেকটা কনফিউজ হয়ে গেলেন। এবং কখন উনি এই কথাটা বললেন? যখন একটা তদন্ত কমিশন আদালতের নির্দেশে আবার গঠিত হয়েছে। তো ঠিক সেই মুহূর্তে উনি এই জায়গাটাতে ফুল স্টপ করে দেওয়া, এবং বাট কিন্তু কোনোটা নেই, হ্যাঁ, এই জায়গাটা বলা, এটা মানুষ, আমার মনে হয় যে এই রাজনীতির প্রেক্ষাপটটাতে একটু মোড়টা ঘুরে গেল। এখানে একটা ভীতির সঞ্চার বা ভয় ভীতি বা কোনো একটা ছায়াকে, বা পার্শ্ববর্তী দেশের, আমি যদি সরাসরি বলি যে ইন্ডিয়ার কোনো চাপের জন্য উনি এরকমটা বলেছেন কিনা, এটা একটা প্রশ্নের দাবি রাখে। দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন যে ওনাকে আমরা সবসময়, প্রফেসর ইউনূস সাহেবকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে সম্মান রেখে ওনার সাথে একটা চমৎকার সম্পর্ক বজায় রেখে উনি কাজ করছিলেন। হঠাৎ করে তিনি তাকে ওয়ারেন্ট অফ ভিজিট, যেটাকে বলা হয় প্রোটোকল অনুযায়ী, উনি যেভাবে সম্বোধন করার কথা, যেহেতু এটা একটা অফিসিয়াল ইউনিফর্ম ধারী উনি ছিলেন, সেক্ষেত্রে উনি ওনাকে ওইভাবে না বলে উনি কথাটা এইভাবে বলেছেন, কোট আনকোট, আমি যত আবার প্রফেসর ইউনূসের সাথে কথা বলেছি, উনি এভাবেই বলেছেন। উনি মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনোটাই উনি ওইভাবে ইয়েটা করেননি, যেটা অফিসিয়ালি হয়তো
বিষয়টা যায় না। এটা যদি কোনো মানে আনঅফিসিয়াল কোনো বিষয় হতো বা উনি সিভিলিয়ান উনিও সিভিলিয়ান তাহলে হয়তো ঠিক ছিল। এই জায়গাটাতে একটা খটকা লাগলো। আমাদের জনগণ ভাবছেন যে এই সরকারের সাথে কোনো কারণে সেনাপ্রধানের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। এটা কিন্তু একটা বড় মানে কারণ হয়ে এখন দাঁড়াচ্ছে যে এখানে কি এমন ঘটনা ঘটলো যে উনি এইভাবে বিষয়টাকে বিশ্লেষণ করলেন বা এইভাবে তিনি বিশেষায়িত সংজ্ঞায়িত করলেন। আর সেনাবাহিনীর কথাটা তো আমি বলি, উনি যতই সেনাবাহিনী কিলিং মিশনে অংশগ্রহণ করুক, তদানীন্তন বিডিআরদের কথা বলুক, বিডিআর যে জওয়ান সেখানে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা তো আর্মিরই, কারণ তারা কি ওখানে শুধু ইউনিফর্মের কালার চেঞ্জ হয়েছে, কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য অফিসার ছিলেন ম্যাক্সিমামটা। তো সুতরাং সেখানে তো ওনারই সহদররা ছিলেন। তাহলে যারা মানে অনেক সময় প্রেশনে বিডিআর এর সাথে ইয়েও যেয়ে থাকে, সেনাবাহিনীর ইয়েরাও থাকেন, ফোর্সও থাকেন। তো সেক্ষেত্রে উনি আসলে এটা কি বুঝাতে চেয়েছেন এটা খোলাসা হয়নি। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত কারণ হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছেন। কারণ এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে অতীত আপনারা শুনেছেন বা সবাই মোটামুটি এটা পরিষ্কার বাংলাদেশে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার একান্ত তত্ত্বাবধানে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল, যে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সাথে বিডিআরকে একেবারেই ধ্বংস করে দেওয়ার যে অপপ্রয়াস বা অপচেষ্টা ভারতীয় গোয়েন্দা সংস্থারা করেছিলেন, তারই প্রেক্ষিতে আবার এই যে টিমটি আবার বাংলাদেশে আসছেন। জুলকারনাইন সায়ার ভাই যেটা তার ফেসবুক পেজে বলেছেন সেই জায়গা থেকে যদি একটু কোট করি, তিনি বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের পর হতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ওবায়দুল কাদের সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা কমিশনারদের কার্যক্রম বন্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যে কোনো মূল্যে এই বিষয়ে পুনঃতদন্ত বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কমিশনটি গঠন হয়েছে তারা যে পুনঃতদন্ত করতে চাচ্ছিলেন সেটাই বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এখানে তারা আরো বলছেন, শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল দিক নির্দেশনা প্রদান করেন যাতে বিডিআর বিদ্রোহী তদন্ত বাধাগ্রস্তের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে মর্মে জানায়। আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা যে ভার্চুয়াল যে বক্তব্যটি দিয়েছিলেন সেটা আসলে ওই যে সেই ষড়যন্ত্রেরই একটা অংশ বিশেষ। এখানে আরো বলছেন যে বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তের বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত বাধাগ্রস্তের বিষয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আগামী 15/1/2005 তারিখ বা তার আগে পরে ভারতীয় একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি রাজেশ খান্না, পাসপোর্ট নাম্বার এত, আরেকজন হচ্ছে সিং রুহেল, পাসপোর্ট নাম্বার এত, ন্যাশনালিটি ভারত, কয়েকজন সদস্য ভিন্ন বসে বাংলাদেশে আগমন করার বিশেষ তথ্য পাওয়া যায়। জুলকারনাইন সায়ার ভাই যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার এখানে যেই পেপারসটি তিনি সংযুক্ত করেছেন এটি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার পেপারস। এই পেপারসের তথ্য ধরে যদি আমরা বলি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আগের মতো আবার অপকর্ম চালানোর যে অপচেষ্টা সেটা করছেন, কিন্তু সেই অপকর্মে তারা খুব একটা সুবিধা করতে পারছেন না। এখানে এই জুলকারনাইন সায়ার ভাইয়ের যেই তথ্য তার সাথে যদি আমরা তাসনিম খলিল ভাইয়ের আরেকটি স্ট্যাটাস যদি আমরা একটু সংযুক্ত করি, এখানে অনেক বড় স্ট্যাটাস, আমি ছোট্ট করে একটু বলি। তিনি বলছেন যে এনএসআই ও ডিজিএফ এর পক্ষ হতে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের র এর খাবার ও ডিপ খাবার থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তী তাদের হোটেলে অবস্থান করছিলেন হোটেল আমির গুলশান 2 ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মধ্যেই স্পষ্ট হয়। 8 নভেম্বর 2004 দুই কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। যদিও তাসনিম খলিল ভাইয়ের যে তথ্য সেটা আগে তারা ত্যাগ করেছেন, কিন্তু এই যে সায়ার ভাই যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে নতুন, এবং তারা আবার ঢুকছেন এই যে জানুয়ারিতে যে শেখ হাসিনার বক্তব্য বা অন্যান্য কার্যক্রম। তো যাই হোক, আপনারা অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও দিয়েছে গতকাল ভিডিওর হত্যাকাণ্ড নিয়ে, সেই জায়গায় অনেক তথ্য অনেক কিছু কিন্তু বের হয়ে আসছে। এটা দেখলে আপনারা অনেক কিছু নিজেরাই অনুধাবন করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র সারা জীবন বাংলাদেশের অভ্যন্তরীণ যে প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা, সেটা বিচারিক কাঠামো, সব জায়গায় কিন্তু যে হস্তক্ষেপ করার যে অপচেষ্টা এটা কিন্তু সবসময় করছেন। এটা
অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের যে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর তারা যারা চাকরিরত আছেন তাদেরকেও অন্ততপক্ষে দেশপ্রেমিক হতে হবে। তা না হলে বাংলাদেশের এই ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে অযাচিত হস্তক্ষেপ সেটা চলবে। তো আমি আশা করব যে বাংলাদেশে এসে তারা হয়তো আর বর্তমানে বা ভবিষ্যতে খুব ভালো একটা সুবিধাজনক অবস্থানে আর থাকবে না, কারণ তাদের যে ষড়যন্ত্র সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে ধরে ফেলেছেন, সেটা সবাই এখন বুঝতে পারছে। রাতের ভোটের কারিগর সেই 22 ডিসির পাসপোর্ট বাতিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা দোসর হিসেবে পরিচিত বেশ কয়েকজন আমলার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই সাবেক সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক বা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা জানান, 5 আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হয়। এক পর্যায়ে সাবেক সরকারের দোসর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া ছাড়াও বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের জন্য 25 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 7/2C নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিম্নোক্ত 22 বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট বাতিল এবং তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সূত্র জানায়, পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। 2014 এবং 2018 সালে বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি বা জেলা প্রশাসক ছিলেন। সে সময় অনেকটা একদলীয় স্টাইলে নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন। পরে ভোট কারচুপির পুরস্কার হিসেবে দ্রুততম সময়ে তাদের পদোন্নতি ঘটে। এছাড়া অনেককে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রদান করা হয়। তাদের দায়িত্বকালে এসব জেলায় অনুষ্ঠিত নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ছিল।